টাইটেল আর থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা সেই মায়েদের কথা বলবো যারা হৃদয় দিয়ে তাদের সন্তানকে চিরকাল আগলে রাখেন, তার স্বামী এবং তার পরিবারকে সব রকম বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এই সব মায়েদের হৃদয়ের স্বাস্থ্যের কথা কি আমরা ভাবি? কখনো ভেবে দেখেছি আসলে 2025 সালে দাঁড়িয়েও মহিলাদের মধ্যে হৃদরোগ হওয়ার প্রবণতা যে দিন দিন বেড়েই চলেছে সে বিষয়ে আমরা কতখানি অবগত, সে বিষয়ে আমরা কতখানি সচেতন? আজকের আলোচনায় আমরা খোঁজার চেষ্টা করব মহিলাদের হৃদরোগ দিনের পর দিন বেড়ে চলেছে কেন, কোন লক্ষণগুলো দেখে সতর্ক হব, কখন চিকিৎসকের পরামর্শ নেব এবং কি ধরনের লাইফস্টাইল এবং ডায়েট ফলো করব যাতে আমরা ভবিষ্যতে এই ধরনের সমস্যা আমরা এড়াতে পারি। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর শঙ্খ শুভ্র দাস। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। একটা সময় ভাবা হতো যে আপনি যদি ভারতীয় হন এবং পুরুষ হন তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা মহিলাদের তুলনায় আপনার অনেক বেশি, কিন্তু ছবিটা আজকে বদলেছে, মহিলাদের মধ্যেও হৃদরোগের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এর পিছনে কারণটা কি? আসলে দেখা গেছে বিশ্বব্যাপী হৃদরোগের ওপর যেসব গবেষণা হয়েছে বা রিসার্চ হয়েছে তাতে পুরুষদের মাত্রা অনেক বেশি। মহিলাদের যে মাত্রা কত শতাংশ মহিলা এইসব স্টাডিতে ইনক্লুডেড হয়েছে তখন দেখা গেছে যে অন্তত কম সংখ্যক মহিলাদের এইসব গবেষণায় ইনক্লুড করা হয়েছে। আচ্ছা। বিশেষ করে নিম্ন আর্থসামাজিক স্তরের যে মহিলারা তাদেরকে অলমোস্ট নেওয়াই হয়নি এইসব স্টাডিতে। আচ্ছা। যার জন্য মহিলাদের মধ্যে হৃদরোগের প্রবণতা কতটা সিভিয়ার বা কতটা হতে পারে তার প্রকৃত যে পিকচার বা প্রকৃত ছবিটা কিন্তু এইসব গবেষণা থেকে আসেনি। সেই জন্যেই এই আলোচনার অবতারণা বা মানুষকে সেই জন্যই এই সম্বন্ধে একটু সচেতন করা যে এটা কিন্তু আমরা পুরুষদেরই দায়িত্ব মহিলাদের হার্টের অসুখ নিয়ে আরো অনেক বেশি সচেতন হওয়া। যেটা আপনি বলছিলেন যে মহিলারা তাদের হৃদয় দিয়ে তাদের সংসারকে আগলে রাখে, সন্তানের যত্ন নেয়, স্বামীর যত্ন নেয়। কিন্তু এইসব করতে গিয়ে যেটা হয় যে আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজে মহিলারা তাদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন না, এবং তার মধ্যে অবভিয়াসলি হার্টের সচেতনতাও আসছে, তাদের হার্টের স্বাস্থ্য কেমন আছে সেটাও খুব বড়ভাবে আসছে। এবং দেখা গেছে যেসব মহিলারা হার্টের অসুখে এফেক্টেড হয় তাদের মধ্যে কিন্তু এই অসুখের তীব্রতা অনেক অনেক বেশি। তো সেই জন্যই আরো বেশি করে জানা প্রয়োজন যে কি কি কারণে এই মহিলাদের মধ্যে হার্টের অসুখের প্রবণতা বাড়ছে। আপনি পুরুষদের হার্টের সমস্যা নিয়ে বলছিলেন এবং মহিলাদের হার্টের সমস্যা, এই দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? পুরুষদের হার্টের রোগ হওয়ার যে যে কারণগুলো আছে আর মহিলাদের হার্টের রোগ হওয়ার যে যে কারণগুলো আছে দুটোর মধ্যে কি তফাৎ আছে কিছু? হ্যাঁ, তফাৎ আছে, কিন্তু সেটা আমরা সবাই সাধারণ মানুষরা জানি না। আচ্ছা। আমরা কিছু কমন রিস্ক ফ্যাক্টর জানি যেটার জন্য হার্টের অসুখ বাড়ে, সেটা কিন্তু পুরুষ মহিলা লিঙ্গ নির্বিশেষে। যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, স্থূলতা, অনিয়মিত খাদ্য এবং ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব, আর ঘুমের সমস্যা তো একটা আছেই, এবং স্ট্রেস, মানসিক স্ট্রেস। তো এই সবগুলো হচ্ছে দ্য কমন ফ্যাক্টরস যেগুলো হৃদরোগের প্রবণতা বাড়িয়ে দেয় পুরুষ মহিলা নির্বিশেষে। কিন্তু পুরুষ আর মহিলা কিন্তু প্রকৃতির নিয়মেই পৃথকভাবে তৈরি হয়েছে। একদমই। মহিলাদের মা হতে হয়, তারা মাতৃত্বের মধ্য দিয়ে পাস করে। তো তার জন্য ভগবান তাদেরকে দুটো জননাঙ্গ দিয়েছেন, ইউটেরাস এবং ওভারি। এবং আমরা জানি যে তাদের শরীরে দুটো এক্সট্রা হরমোন দিয়েছে ভগবান, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এবং এই হরমোন দুটো মেনোপজের পূর্ববর্তী সময় অবধি মহিলাকে নানাভাবে সাপোর্ট দেয়, এমনকি মহিলার হার্টকেও প্রোটেকশন দেয়। তো কাজে যেটা বলছি আমি যে মহিলাদের মাতৃত্বের ফেজ দিয়ে যেতে হয়, তারা সন্তান সম্ভব হয়, তাদের প্রেগনেন্সি আছে জীবনে, এবং এই প্রেগনেন্সি সম্পর্কিত কিছু জটিলতাও আসতে পারে, মাতৃত্ব সম্পর্কিত জটিলতাও তাদের জীবনে আসতে পারে। হরমোনাল চেঞ্জেস হয় প্রেগনেন্সির পরে,
এবং এর থেকে আরো কিছু নতুন কিছু অসুখ বিসুখও দেখা যেতে পারে মহিলাদের মধ্যে। তো কাজে এই যে লিঙ্গ স্পেসিফিক, মহিলা স্পেসিফিক যে ফ্যাক্টরস গুলো, সেগুলো কিন্তু এই কমন গবেষণার মধ্যে আসেনি। আচ্ছা। বেশিরভাগ যে স্টাডিগুলো করা হয়েছে মহিলাদের মধ্যে হৃদরোগের প্রবণতার কারণগুলো, তার মধ্যে কিন্তু এই লিঙ্গ নির্ভর যে কারণগুলো, এই যে মাতৃত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে মাসিক শুরু হচ্ছে, বা এই যে মেনোপজ হচ্ছে, এই যে হরমোনাল চেঞ্জ হচ্ছে, বা মাতৃত্ব থেকে কি কি কমপ্লিকেশন গুলো মহিলাদের জীবনে আসছে, এই কোনো কিছুই কিন্তু কমন গবেষণার বিষয় হয়নি। সেই জন্যে আজকের এই বিষয়ের অবতারণা যে আমাদের অনেক বেশি, আমরা যখনই কোনো মহিলাকে তার হার্টের অসুখের প্রবণতা নিয়ে পরীক্ষা করব বা জানবো, তখন এই সমস্ত হিস্ট্রিগুলোকে কিন্তু ইনক্লুড করা উচিত। আমরা দেখেছি যখন মহিলারা গর্ভবতী হন তখন তাদের প্রেশার অনেক সময় বেড়ে যায়, যেটাকে আমরা প্রি অ্যাক্লেম্পসিয়া বলি। তো এটাই কি একটা ইন্ডিকেশন যে গর্ভ অবস্থায় মহিলাদের নিশ্চয়ই এমন কিছু চেঞ্জেস হয় যে কারণে তাদের প্রেশার বেড়ে যায় বা উচ্চ রক্তচাপ আমরা দেখতে পাই? তো গর্ভ অবস্থা কি কোনোভাবে মহিলাদের হার্টের অসুখ হওয়ার কি একটা কারণ হতে পারে? খুবই ভালো প্রশ্ন। গর্ভাবস্থা চলাকালীন মহিলাদের শরীরে কি কি পরিবর্তন হতে পারে, মানে শারীরবৃত্তীয় পরিবর্তন। প্রথমত, গর্ভাবস্থার সময় মহিলাদের শরীরে প্রায় 4 থেকে 5 লিটার ফ্লুইড এক্সট্রা জমে, তো যার জন্য স্বাভাবিক শরীর অনেক বেশি স্থূল হয়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। দেখা গেছে যে পরবর্তীকালে ডেলিভারির পরে এই অনেক মহিলারা পার্মানেন্টলি হাইপারটেনসিভ হয়ে যায়। তার মানে তারা প্রথমে হয়তো কখনো ব্লাড প্রেশারের ওষুধ নিতেন না, কিন্তু গর্ভাবস্থার পরে তারা দীর্ঘকালীন হাই ব্লাড প্রেশারের ওষুধ নিতে শুরু করলেন, অর্থাৎ তারা পার্মানেন্টলি হাইপারটেনসিভ হয়ে গেল। দ্বিতীয়ত, গর্ভাবস্থার সময় মায়েদের অনেক সময় ডায়াবেটিস হয়, মানে সুগার বেড়ে যায়, এবং দেখা গেছে এগুলো বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই সুগারটা বাড়ে, এবং এই সময় ইনসুলিন দিয়ে সেই সুগার আমরা ম্যানেজ করি। কিন্তু পরবর্তীকালে যখন ডেলিভারি হয়ে যায় তখনও দেখা গেছে অনেক মহিলার ক্ষেত্রে এই যে রেইজ ব্লাড সুগার, এটা কিন্তু তখনও কন্ট্রোলে আসে না, এবং সেই মহিলাটি বা সেই মা হয়তো দীর্ঘকালীন ডায়াবেটিস ডেভেলপ করেন, এবং তাকে হয়তো সারা জীবন ধরে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন বা কোনো কিছু নিতে হয়। তৃতীয়ত, দেখা গেছে যে প্রেগন্যান্সির সময় হঠাৎ করে কোনো মায়ের শ্বাসকষ্ট শুরু হলো, তো হঠাৎ করে শ্বাসকষ্ট, বিশেষ করে প্রেগন্যান্সির শেষের দিকে, ওই 7 মাস 8 মাস 9 মাসের সময়, এবং দেখা গেছে ইকো করে যে হার্টের পাম্পিং ফাংশন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাকে বলে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা, মানে প্রেগন্যান্সির সময় এমন কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন হয় শরীরে যেটা হার্টের মাসেলকে এফেক্ট করে, মায়োকার্ডাইটিস বলা হয়, এবং যার জন্য মাসেলের পাম্পিং ফাংশন আস্তে আস্তে কমে যায়, যেহেতু মাসেলস গুলো দুর্বল হয়ে পড়ে। কারণ মাসেলকে প্রেগন্যান্সির সময় অনেক এক্সট্রা স্ট্রেস নিতে হয়, যেটা বললাম যে 4 থেকে 5 লিটার এক্সট্রা ব্লাড হার্টকে হ্যান্ডেল করতে হয়। কাজেই তখন মায়েদের হার্টের স্ট্রেস অনেক অনেক বেশি হয়। তো কাজেই অনেক সময় দেখা গেছে এই প্রেগন্যান্সির সময় এই যে এক্সট্রা লোড মায়ের হার্টকে নিতে হচ্ছে, তার থেকে এদের পেরিপার্টাম মায়োকার্ডাইটিস হয়, তার থেকে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হয়, হার্টের পাম্পিং ফাংশন কমে যায়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে প্রেগন্যান্সির পরে এই পাম্পিং ফাংশন আস্তে আস্তে রিকভার করে গেছে, নর্মাল হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই মায়েরা পার্মানেন্টলি একটা হার্টের পাম্পিং ডিসফাংশন ডেভেলপ করছে, তার মানে তাদের হার্টের পাম্পিং ফাংশন পার্মানেন্টলি কমে যাচ্ছে, তারা কার্ডিওমায়োপ্যাথি বলে একটা অসুখ ডেভেলপ করছে, এবং সারা জীবন তাদের হার্টের ওষুধ নিয়ে যেতে হচ্ছে। তার মানে দেখছেন যে এই যে গর্ভাবস্থা পরবর্তীকালে মাকে হাইপারটেনসিভ করতে পারে, ডায়াবেটিক করতে পারে, এমনকি মাসেলের পাম্পিং ফাংশন দুর্বল করতে পারে, অনেকভাবে এফেক্ট করতে পারে। আচ্ছা, আরো একটা জিনিস, মহিলাদের মধ্যে ইদানিংকালে তো আমরা দেখতে পাচ্ছি স্ট্রেস অনেক বেশি, সেটা পুরুষ হোক বা মহিলা হোক। তো মহিলাদের ক্ষেত্রে স্ট্রেসটাও কি একটা কারণ হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু অনেকে জানেন না যে একটা অসুখের নাম এখন খুব বেরিয়েছে যেটাকে বলে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা, দেখা গেছে যে পরিবারে যদি কোনো মেজর ইভেন্ট হয়, ধরুন খুব কাছের মানুষ কেউ মারা গেছেন, বা কোনো একটা মেজর অ্যাক্সিডেন্ট হলো, বা কোনো একটা ন্যাচারাল ক্যালামিটি হলো, বা মহিলাটির জীবনে কোনো একটা মেজর কিছু ইভেন্ট হলো,
হয়তো নিজের সন্তান মারা গেছেন, স্বামী মারা গেছেন, দেখা গেছে এই স্ট্রেসের পরে মহিলাদের জীবনে হঠাৎ করে আস্তে আস্তে তারা শ্বাসকষ্ট ডেভেলপ করতে থাকে, আচ্ছা, এবং উইদিন এ পিরিয়ড অফ 1 মান্থ অর 2 মান্থস তাদের হার্টের পাম্পিং ফাংশন আস্তে আস্তে কমতে থাকে। এটাকে বলে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি। এটা একটা একদম নতুন অসুখ, আমাদের জানাই ছিল না এটা মানুষরা জানে না। হুম, এটাকে আরেকটা নাম আছে, পোশাকি নাম। হুম। এটা প্রথম জাপানে জানা গিয়েছিল, যার জন্য এটাকে বলে ট্যাকোটসুবো সিনড্রোম। আচ্ছা, ট্যাকোটসুবো মানে একটা পট, জাপানি পট। পট। জাপানি পটকে ট্যাকোটসুবো বলে। এবং যেহেতু মহিলার হাড়টি আস্তে আস্তে ফুলে ওই পটের মতো আকার ধারণ করে, সেই জন্য এটাকে ট্যাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি বলা হয়। আচ্ছা, এবং তাতে যেটা বলা হয়েছে যে এই যে মহিলার জীবনের এক্সেসিভ স্ট্রেস, সেটা তার পার্সোনাল লাইফে স্ট্রেস হতে পারে, তার প্রফেশনাল লাইফে স্ট্রেস হতে পারে, কোনো মেজর লস হতে পারে লাইফে, সেটা তার হার্ট এন্ড মাসেলকে এফেক্ট করে। আচ্ছা, এবং তার জন্য আস্তে আস্তে হার্টের মাসেলের পাম্পিং ফাংশন কমে যায়। দ্বিতীয়ত জানবেন যে মহিলাদের যে করোনারি আর্টারি, হুম, তার সংবেদনশীলতা হুম। পুরুষের করোনারি আর্টারি থেকে অনেক বেশি। আচ্ছা, তার জন্য মহিলাদের করোনারি আর্টারি গুলো খুব ইজিলি সংকুচিত হয়, আচ্ছা, মানে স্প্যাজমে চলে যায়। হুম, যে কোনো স্ট্রেস এই মহিলাদের করোনারি আর্টারি সংকোচনশীলতা বাড়িয়ে দেয়, আচ্ছা। এরা স্প্যাজমে চলে যায়। স্প্যাজম মানে মাসেলে রক্ত কম কম যাচ্ছে, যাবে যেহেতু সেটা হ্যাঁ, সংকুচিত হয়ে সংকুচিত। কাজেই যদি 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টাও সেই করোনারি আর্টারি গুলো স্প্যাজমে থাকে, হুম, বুঝতে পারছেন হার্টের মাসেল কতটা ড্যামেজ হচ্ছে। ড্যামেজ হয়ে তো যাবে। এটাকে বলে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি। এটা একটা সম্পূর্ণ নতুন নতুন অসুখ, এবং এটা হয়তো গত 5 বছর 10 বছরে আমরা জানতে পেরেছি মহিলাদের সম্পর্কে, হুইচ ইজ ইউনিক। সত্যি তাই, মানে এটা মানে অনেকেই জানে না, আমি আজকে নতুন জানলাম। আচ্ছা, আরো একটা বিষয়, সেটা হচ্ছে মহিলাদের মধ্যে তো মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত বহু হরমোনাল চেঞ্জেস হয়। আপনি প্রথমেই বলছিলেন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। মেনোপজের পর এই 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 দুটো হরমোনের নিঃসরণও তো কমে যায়, তো সেটা কি কোনোভাবে মহিলাদের হার্টকে এফেক্ট করতে পারে? নিশ্চয়ই। যে কারণটা আমরা বলি যে সেক্স স্পেসিফিক কারণ, যে মেনোপজের আগে মহিলারা হুম, হার্টের অসুখের ব্যাপারে অনেক বেশি প্রোটেক্টেড। পুরুষদের হুম, 50 বছরের আগে পুরুষদের মধ্যে হার্টের অসুখের প্রবণতা মহিলাদের তুলনায় অনেক অনেক বেশি। হুম, তার প্রধানতম কারণ হলো এই ইস্ট্রোজেন আর এবং প্রোজেস্টেরন, প্রজেস্টেরন। যেটা মহিলাদেরকে প্রোটেক্ট করে। হুম, এবার মেনোপজের পরে যখন এই ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের সাপোর্ট চলে যায়, আর থাকে না, হুম, তখন মহিলাদের শরীরে কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন আসতে থাকে। আচ্ছা, যেমন মহিলারা স্থূল হয়ে যায়, হুম, ধরুন নাভির চারপাশে বা পেটের চারপাশে আস্তে আস্তে চর্বি মেদ জমতে থাকে, জমতে শুরু করে। ওবেসিটি হুম, ডেভেলপ হুম, করে হুম, মেয়েরা। এই ওবেসিটি থেকে কোলেস্টেরল বেড়ে যায়, হুম, তারা ডিসলিপিডিমিয়া হুম, ডেভেলপ হুম, করে। 2 নম্বর হচ্ছে এই যে ওবেসিটি হয়, তার থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, মানে ইনসুলিন হুম, হরমোন ঠিক মতো কাজ কাজ করতে পারে করতে না। পারে না। যেই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, তখন শরীরে গ্লুকোজের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। হুম, দেখা যায় হুম, যে মেনোপজের পরে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এবং লিভার থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজ নিঃসরণ হয়, এবং মহিলাদের শরীরে গ্লুকোজের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। তার মানে মেনোপজের পরে একটা হচ্ছে মেদ বৃদ্ধি পায়, হুম, 2 নম্বর হচ্ছে কোলেস্টেরল বেড়ে যায়, 3 নম্বর হচ্ছে ব্লাড গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে, এবং 4 নম্বর হচ্ছে দেখা যায় যে এই যে ধমনীর সংবেদনশীলতা, এগুলো আস্তে আস্তে কমে যায় মেনোপজের পরে, যেহেতু ওবেসিটি হয়। হুম, এবং ইস্ট্রোজেন ধমনীর সংবেদনশীলতার উপর একটা এফেক্ট আছে ইস্ট্রোজেনের, যেহেতু ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সি হয়, ইলাস্টিসিটিটা ইলাস্টিসিটিটা কমে যায়, যার জন্য হাই ব্লাড প্রেশার ডেভেলপ করে। মানে এই তার মানে চারটে জিনিসই হার্টের জন্য হ্যাঁ, ক্ষতিকর। তার মানে মেনোপজের পরে এই যে হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা হাই কোলেস্টেরল বা ওবেসিটি, এই প্রত্যেকটা কিন্তু মহিলাদের মধ্যে হার্টের অসুখের প্রবণতাকে বাড়িয়ে দেয়। আরো একটা বলবো যেটা, যে অনেক সময় জানবেন যে মহিলাদের মধ্যে কোনো একটা কারণে, হয়তো তার ফাইব্রয়েড ছিল ইউটেরাসে, বা তার কোনো ওভারিয়ান টিউমার ধরা পড়েছিল, অল্প বয়সে ওভারি এবং ইউটেরাস দুটোই বাদ দিয়ে দিতে হয়। আচ্ছা, সেটাকে বলে প্রিম্যাচিওর মেনোপজ। যেখান থেকে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন বেরোচ্ছে, সেটাকে কোনো কারণে বাদ দিতে হবে আনফরচুনেটলি, যেটাকে বলে সার্জিক্যাল মেনোপজ। মানে সার্জিক্যালি আমি মেনোপজ করে দিলাম, আমি ইউটেরাস ওভারি দুটোই বাদ দিয়ে দিলাম। দেখা গেছে 40 বছরের নিচে মহিলারা যদি এই সার্জিক্যাল হিস্টেরেক্টমি বা ওভারি বাদ দেওয়া হয়, তাহলে কি হলো, 40 বছরের নিচ থেকেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের সাপোর্ট তাদের শরীর থেকে চলে গেল, যেটাই ওদের প্রোটেক্ট করছিল, যেটা আমাদের পরে। তার জন্য তাদের মধ্যে হার্টের অসুখের তীব্রতা
প্রবণতা হুম। অনেক অনেক বেশি। তাহলে এই যে যাদের সার্জিক্যাল মেনোপজ হচ্ছে বা স্বাভাবিক নিয়মে যাদের মেনোপজ হচ্ছে, তো তাদের কি আলাদাভাবে কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে? মেনোপজের সময় কিছু কিছু সিমটমস হয়, যেটাকে বলি আমরা পেরিমেনোপজাল সিমটমস। হুম যেমন আপনারা হয়তো দেখে থাকবেন, মায়েদের জীবনেও দেখেছেন, যে ওই যখন 50 ক্রস করে যায় হুম হুম তখন অনেকে বলেন যে আমার শরীরে গরম লাগছে, হুম মহিলারা বলেন হট ফ্ল্যাশেস হয়। হুম 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 অনেকে খুব ইরিটেবল হয়ে যায়, হুম অল্পতেই রেগে যাচ্ছেন, হুম ইরিটেবল হয়ে যাচ্ছেন, হুম রেস্টলেস হয়ে যাচ্ছেন। হুম অনেকের মধ্যে ইউরিনারি সিমটমস হয়, ইউরিন ধরে রাখতে পারছেন হুম না, বারবার টয়লেটে যেতে হচ্ছে। অনেকের মধ্যে জনন নালীর বিভিন্ন রকম সিমটমস হয়, জনন যে মাসেল গুলো সেগুলো উইক হয়ে যায়। নানা রকম সিমটমস হয় মেনোপজাল সিমটমস। নর্মালি যদি এই মেনোপজাল সিমটমস গুলো মাইল্ড হয় তাহলে আমরা কোনো ওষুধ দিই না, গাইনোকোলজিস্টরা কোনো ওষুধ দেয় না। কিন্তু যদি মেনোপজাল সিমটম সিভিয়ার হয়, আনবিয়ারেবল হয়, তখন কিন্তু হরমোন থেরাপি লাগে, মানে আচ্ছা। আর্টিফিশিয়াল হুম ইস্ট্রোজেন বা বাইরে থেকে আর্টিফিশিয়াল দিতে হয়। বাইরে থেকে হুম দেওয়া হুম হচ্ছে। এখন বলা হয় যে যত দেরিতে হুম আপনি এই হরমোন থেরাপি গুলো শুরু করবেন হুম তত কিন্তু হার্টের অসুখের প্রবণতা বেড়ে যায়। তার মানে মেনোপজাল সিমটম যদি শুরু হয় হুম তাহলে ওই 50-এর পরেই শুরু করে দিন ওষুধ। 50 থেকে 55 হুম এই সময়ের মধ্যে যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আপনি দেন হুম তাহলে হার্টের অসুখের প্রবণতা বাড়ে না। আচ্ছা। কিন্তু 55 বছর বা 60 বছরের পরে হুম যদি ডিলেড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয় হুম তাহলে দেখা গেছে যে হার্টের অসুখের প্রবণতা অনেক বেড়ে যায় এবং অনেক সময় ব্রেস্ট রিলেটেড প্রবলেমও হয়, ব্রেস্ট আচ্ছা ক্যান্সার রিলেটেড আচ্ছা। প্রবলেমও হয়। তো কাজে এটাই হচ্ছে মেসেজ, হুম যে যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয় স্টার্ট তাহলে ইট আর্লি অ্যাজ পসিবল আফটার 50s, মেনোপজের পরপরই। মেনোপজের পর। তো মূলত কোন ধরনের অসুখ, হার্টের কোন ধরনের অসুখ মহিলাদের মধ্যে বেশি দেখা যায়? হ্যাঁ, মহিলা মহিলা স্পেসিফিক যদি আপনি বলেন মহিলাদের কোন ধরনের হুম অসুখ বেশি দেখা যায়, হুম একটা তো নিঃসন্দেহে যে মহিলা যখন গর্ভাবস্থার মধ্য দিয়ে পাস করছেন হুম তখন গর্ভাবস্থা রিলেটেড কিছু কিছু অসুখ মহিলাদের মধ্যে হুম চলেই আসছে, হুম যেমন হাই ব্লাড প্রেশার, হুম হুম ডায়াবেটিস, হুম হুম কার্ডিওমায়োপ্যাথি, এইসব। আরো একটা বড় জিনিস যেটা দেখা গেছে যে প্রেগনেন্সির পরে হুম এমন কিছু কিছু অসুখ আছে যেটা মহিলাদের শরীরে আসে, হুম এটাকে বলে অটো ইমিউন ডিজিজ। আচ্ছা। বলা হয় যে প্রেগনেন্সি যখন চলে যায় মানে শেষ হয়, ডেলিভারি হয়ে যায়, তখন শরীরের মধ্যে কিছু ইমিউন চেঞ্জেস হয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা হুম পাল্টে যায় বা হুম চেঞ্জ হুম হয়। এবং এই সময় কিছু কিছু অটো ইমিউন অসুখ মহিলাদের শরীরে বাসা বাঁধে। যেমন? এটা একটা হচ্ছে যেমন ধরুন রিমোটের আর্থ্রাইটিস, আচ্ছা। বাতের আর অসুখ। যেটা ভেরি কমন। এসিলি বলে একটা হ্যাঁ, অসুখ আছে, এসএলই। সিস্টেমিক হ্যাঁ। লুপাস হুম হুম এরিথেমেটোসাস, হুম যেটা শরীরের মাল্টিপল হুম অর্গানকে হুম এফেক্ট করে। হুম সোরিয়াসিস বলে একটা হুম অসুখ আছে যেটা মোস্টলি হুম স্কিনকে এফেক্ট করে। হুম, তো এগুলোকে একটা গ্রুপ আছে যেটাকে বলে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, আচ্ছা। মানে শরীরের হুম বিভিন্ন হুম অর্গানকে হুম এফেক্ট করে। হুম তো দেখা গেছে প্রেগনেন্সির অব্যবহিত পরে হুম এই কানেকটিভ টিস্যু হওয়ার প্রবণতা মহিলাদের মধ্যে ভীষণ বেড়ে যায়। আচ্ছা আরেকটা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, যেটাকে আচ্ছা। বলে রিউম্যাটিক ফিভার। হুম অনেক সময় দেখা গেছে এটাও তো যে অটোইমিউনের কারণেই হচ্ছে। রিউম্যাটিকও হুম কিছুটা হুম হুম অটোইমিউন হুম ইটিওলজি হুম কাজ করে, যে অল্প বয়সে যদি ওই গাঁটে গাঁটে হুম বাত হুম হয়েছে, হুম জ্বর হুম হয়েছে, তখন পরবর্তীকালে দেখা যায় হুম যে হার্টের ভালভ এফেক্টেড হয়েছে হুম এবং তাদের রিউম্যাটিক ভালভুলার হার্ট হুম, ডিজিজ ডেভেলপ করে। এটাও কিন্তু মেয়েদের মধ্যে আচ্ছা। কম্পারেটিভলি মোর কমন দ্যান মেলস আর কি। হুম। এগুলো মহিলাদের মধ্যে বেশি হয়। মহিলাদের মধ্যে মানে যেটা পুরুষদের ক্ষেত্রে দেখা যায় করোনারি আর্টারি ডিজিজ, সেটা মহিলাদের ক্ষেত্রে কতখানি কমন এবং এটা ডেভেলপ করার কারণ কি? এখন মহিলাদের মধ্যে অ্যাজ এ হোল হুম বলবো যে মেনোপজের আগে মহিলাদের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ কম্পারেটিভলি কম হয় পুরুষদের ছেলেদের তুলনায়, তুলনায়। এটা হুম ইউনিভার্সালি হুম অ্যাকসেপ্টেড। হুম হুম কিন্তু এখন এই যে সোসাইটি চেঞ্জ হচ্ছে, হুম যত মডার্নাইজ সোসাইটি হচ্ছে হুম, তত কিন্তু মহিলাদের মধ্যে হার্টের অসুখ হওয়ার প্রবণতা আস্তে আস্তে বাড়ছে। পারছে। এখন কি কি ইউনিক ফ্যাক্টর আছে মহিলাদের ক্ষেত্রে হুম সেটা জানা দরকার। একটা যেমন বলেছিলাম যে মহিলাদের করোনারি আর্টারিগুলো অনেক বেশি সংবেদনশীল হুম পুরুষদের হুম তুলনায়। হুম তার মানে যে কোনো মাইনার স্ট্রেস হলেই মহিলাদের করোনারি আর্টারিগুলো স্প্যাজমে চলে যায়, মানে সংকুচিত হয়ে সংকুচিত যায়। হয়ে যায়। এবং যখনই স্প্যাজম হয় হার্টের মাসেলে রক্ত যায় না। হুম তার মানে মাইনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স মহিলাদের বেশি কম্পেয়ার টু মেলস। হুম কার্ডিওমায়োপ্যাথি বলে একটা হুম হুম বলেছিলাম, হুম স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি। এই হুম স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথিরও একটা কারণ কিন্তু হুম এই ফ্রিকুয়েন্ট স্প্যাজম।
ভ্যাসোস্প্যাস্টিক অ্যাঞ্জাইনা বলে একটা অসুখ আছে, যেখানে হার্ট অ্যাটাক হয় না, হুম। কিন্তু করোনারি আর্টারি গুলো প্রলং স্প্যাজমে চলে যায় এবং ইসিজি দেখলে মনে হয় একদম হার্ট অ্যাটাক হয়েছে, আচ্ছা। কিন্তু কিছুক্ষণ পরে, ধরুন 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন স্প্যাজম চলে যায়, তখন আবার রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। নর্মাল হয়ে যায়। এটাকে বলে ভেসোস্প্যাস্টিক অ্যাঞ্জাইনা, যেটা মহিলাদের মধ্যে খুব ক্লাসিক্যাল। আচ্ছা। আরেকটা যেটা বলেছিলাম, যে মহিলাদের করোনারি আর্টারি ডিজিজ অ্যাজ সাচ কম হয়, কিন্তু যাদের হয় তাদের তীব্রতা অনেক বেশি হয় আচ্ছা, পুরুষদের তুলনায়। পুরুষদের তুলনায়। তার মানে কি, আমরা জানি আমাদের দুটো করোনারি আর্টারি, একটা লেফট আর একটা রাইট। রাইট। তো মহিলাদের মধ্যে দেখা গেছে যে লেফট মেইন করোনারি আর্টারি, মানে আর্টারির মুখে ব্লক হচ্ছে, বা মাল্টিপল ব্রাঞ্চে ব্লক হচ্ছে, বা ভেরি লং সেগমেন্ট ব্লক হচ্ছে, এগুলো কিন্তু মহিলাদের মধ্যে অনেক বেশি হয় কম্পেয়ার টু মেলস। আচ্ছা। আরো একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে চেঞ্জ ইন লাইফস্টাইল। আপনারা জানেন এখন হচ্ছে নারী স্বাধীনতার যুগ, আমরা সবাই জানি, সমাজ চেঞ্জ হচ্ছে, মেয়েরাও চেঞ্জ হয়েছে, কিন্তু নারী স্বাধীনতা, আমি যেটা বুঝি নারী স্বাধীনতা অর্থে, মূল অর্থে, সেটা হচ্ছে নারীর অধিকার টু ইউজ হার ওন পাওয়ার, সেটাই হচ্ছে মূল স্বাধীনতা। একদম একদম। যে কর্মক্ষেত্রে হোক কি নিজের পার্সোনাল জায়গায় হোক, সে তার পাওয়ার কতটা এমপ্লয় করতে পারছে, সে তার অধিকার কতটা ইয়ে করতে পারছে। কিন্তু এখন যেটা পুরুষ মহিলা আমি সবার মধ্যেই দেখি, কিন্তু মেয়েদের মধ্যে অনেক সময় বেশি দেখি, যে এই নারী স্বাধীনতার নামে লাইফস্টাইল মেয়েদের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। একদম। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, মহিলা অল্প বয়স্ক মহিলাদের মধ্যে অ্যালকোহল। এখন দেখবেন পাড়ায় পাড়ায় রকে দাঁড়িয়ে ছেলেরাও স্মোক করছে, পাশে তার মেয়ে বন্ধুটিও স্মোক করছে। এর মধ্যে যে কোনো হিরোইজম আছে সেটাও না, এবং মেয়েটি হয়তো জানেও না যে ফিমেল স্মোকার ইজ মোর প্রোন টু ড্যামেজ দ্যান আ মেল স্মোকার। সেই মেয়েটি হয়তো জানেও না স্মোকিং মেয়েদেরকে অনেক বেশি এফেক্ট করে দ্যান আ মেল। কিন্তু কিছুটা একটা স্টাইল ডেফিনেশন হয়ে গেছে, বলতে পারেন যে হ্যাঁ ও করছে আমিও করছি, আমি জাস্ট লাইক আ মেল। কিন্তু এটা কোনো স্বাধীনতার ব্যাপার না, আমি কোনো অংশে কম নই আর কি। হ্যাঁ, বিষয়টা যেটা দুজনেরই ক্ষতি করছে। আপনি যেটা বললেন যে ফিমেলদের ক্ষতি অনেক অনেক বেশি হয়, সেটাই। তো এটা একটা কারণ, ফাস্ট ফুড জাঙ্ক ফুড ইনটেক একটা কারণ, ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব একটা কারণ। আপনি জানেন এখনকার বাচ্চাদের কেউ আর খেলার মাঠে যায় না, কেউ আর খেলাধুলা করে না, সবাই ছোটবেলা থেকেই ওই ল্যাপটপ মোবাইল নিয়ে বসে গেছে, ভিডিও গেমস নিয়ে বসে গেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। তো এগুলো সবকিছু আলটিমেটলি অ্যাডোলেসেন্ট ওবেসিটিতে মানুষকে ছুটে মানে নিয়ে যাচ্ছে। অল্প বয়স্ক স্কুলের বাচ্চারা, কলেজের বাচ্চা ছেলেরা মেয়েরা ওবেসি হয়ে যাচ্ছে, মোটা হয়ে। খেলার মাঠ তো নেই, খেলার মাঠে আজকে জঙ্গলে পরিণত হয়েছে। আজকে কোনো একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েকে আমরা খেলার মাঠে আমরা দেখতে পাই না। তো আমার মনে হয় এই যে ওবেসিটি অল্প বয়সে, এটা মেয়েদেরকেও ইকুয়ালি এফেক্ট করেছে ছেলেদের মতো, জাঙ্ক ফুড। এবং আপনি জানবেন যে ওবিস ফিমেলসদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ইজ ভেরি ভেরি কমন। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর কিছুই না, এটা আবার সেই একই ব্যাপার, মহিলাদের মধ্যে যে হরমোনাল ব্যালেন্স থাকে সেটা চেঞ্জ হয়ে মেলদের শরীরে যেরকম হরমোন থাকে সেরকম হয়ে যাচ্ছে। তার মানে ম্যাসকুলিনাইজড ফিমেলস, মহিলাদের শরীরের হরমোনাল ব্যালেন্স, দাড়ি উঠতে দেখা যায়, হ্যাঁ তাদের হার্সুটিজম হচ্ছে, তাদের দাড়ি উঠতে দেখা যায়, তাদের গোঁফ উঠতে দেখা যায়, তারা ওবিজ হয়ে যায়, তাদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তারা ডায়াবেটিস, সেই ঘুরে ফিরে সেই সাইকেলে, সেই একই সাইকেল। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ইনফার্টিলিটির আরো একটা বড় কারণ, তারা মা হতে পারছে না। তো এই সাইকেল থেকে কিন্তু মহিলাদের বেরিয়ে আসতে হবে, তাদের বুঝতে হবে যে এই যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এই যে জীবনযাত্রার পরিবর্তন, স্মোকিং, অ্যালকোহল, জাঙ্ক ফুড, এই সব কিছু কিন্তু আলটিমেটলি মানে মহিলাদের মাতৃত্বকে তারা হারাচ্ছে। এটাই হচ্ছে সত্যি কথা। একদমই। তো এইটার একটা বিরাট সচেতনতা গ্রো হওয়া দরকার ইন দ্য সোসাইটি। আচ্ছা, এইবার যেটা আমাদের দর্শকও হয়তো জানতে চাইবেন যে আমার বাড়িতে মা বোনেরা যারা আছে বা যারা দেখছেন বা আমাদের সাধারণ দর্শক, সেটা হচ্ছে আমার বাড়িতে আমার মার বা বোনের বা আমি যদি একজন ফিমেল হই, তাহলে আমি কোন কোন লক্ষণ দেখে এটা আমি বুঝবো যে আমার হার্টে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে? হ্যাঁ, প্রথমত আমার মনে হয়, এটা আমার বাড়িতে আমি দেখেছি, হয়তো আপনার বাড়িতেও বা মধ্যবিত্ত বাঙালি সমাজেও আমরা দেখেছি, যে আমাদের মায়েরা তাদের নিজেদের সিমটম লুকিয়ে রাখে। একদমই তাই, তারা কিছু বলতে চায় না যতক্ষণ না সেই সিমটম সিভিয়ার হচ্ছে বা খুব সাংঘাতিক কিছু হচ্ছে, তারা বলতে চান না।
তো কাজেই প্রথম কথা হচ্ছে বা মায়েদের বা বোনেদের বা নিজের ওয়াইফকে সেই প্রথম কথা বলা যে ডোন্ট নেগলেক্ট এনি সিমটম, সেটা যতটাই তোমার কাছে মাইনর মনে মাইনর হোক, হোক, হ্যাঁ। ইউ শুড স্পিক আউট। হুম, তোমার কিন্তু বলা উচিত মাইনর অসুবিধা হুম, হলো, হয়তো একদিন একটু শ্বাসকষ্ট হলো হুম, হুম, বা একটু হাঁপিয়ে হুম, গিয়েছিল হুম, বা বুকে একটু চাপ চাপ লেগেছিল, সেই সিমটম গুলো যেন তারা এক্সপ্রেস করেন। দিস ইজ মোস্ট হুম, ইম্পর্টেন্ট, এক হুম। নম্বর। কারণ সব বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাসের নাও হতে পারে। নাও হতে পারে, হুম, যেটা আমাদের মায়েরা সবাই হুম, ভেবে হুম, নেয় হুম, হুম, যে বুকে ব্যথা হলো হয়তো গ্যাসের জন্য হলো, দুটো অ্যান্টাসিড হুম, খেয়ে নিল, হুম, কমে গেল বা কখনো হুম, কমলো না, হুম, সেই আর কি। তো যে ক্লাসিক্যাল মানে ব্যথাগুলো হুম, হয় হুম, আপনি জানবেন, হুম, সেগুলো হচ্ছে কিরকম, যেমন বুকে ভারী কিছু হুম, চেপে আছে, হুম, মনে হচ্ছে পাথর চেপে হুম, আছে হুম, বুকের হুম, ওপর। হুম, অনেকে বলে আমার গলার এখানে মনে হচ্ছে কিছু একটা চেপে আছে, পোটলা পোটলা লাগছে, হুম, বা একটা চোকিং সেন্সেশন হুম, হচ্ছে। কেউ বলে জুয়ালে ব্যথা হচ্ছে, কেউ বলে যখন হাঁটি তখন বাঁ হাতে একটা হুম, ঝিনঝিন করছে, কেউ গ্যাসের কথা বলে, পেটের জায়গাটা হুম, ভারী হয়ে আছে, কেউ ব্যাক পেন বলে, হাঁটতে গেলে পেছন দিকে হুম, ব্যথা হচ্ছে, কেউ আবার ডান হাতে ব্যথা বলে যে হাঁটতে গেলে ডান হাতে ব্যথা হচ্ছে। এই প্রত্যেকটা সিমটমই কিন্তু হার্টের সিমটম হতে পারে। আমরা বলি যে নাভি থেকে হুম। আপ টু দ্য অক্সিপুট, এই পুরো জায়গাটাতেই কিন্তু হার্টের সিমটম আসতে পারে। আচ্ছা। কাজেই কোনো সিমটমই নেগলিজেবল না। মায়েদের বা বোনেদের বা ওয়াইফের যে কোনো প্রবলেমই হোক, তারা যেন সেটা বলে যে এই অসুবিধাটা হয়েছে, বাড়ির লোককে, পুরুষ মানুষটিকে বলুক, সে যাতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটেনশন নিতে পারে। এই যে হার্টের অসুখ, কি ধরনের লাইফস্টাইল এবং ডায়েট ফলো করলে আমরা খানিকটা প্রিভেন্ট করতে পারবো? কিছু হ্যাঁ, ফ্যাক্টর আছে যেগুলো তো আমি প্রিভেন্ট করতে পারবো না, প্রেগনেন্ট মহিলা যদি হন তিনি হবেনই। হ্যাঁ। কিংবা যদি তার কোনো সমস্যা থাকে, ইউটেরাইস ওভারি, হয়তো তাকে বাদ দিতেই হতে পারে। কিন্তু আমি বলতে চাইছি যে কোন ধরনের ডায়েট এবং লাইফস্টাইল ফিমেলদের ফলো করা উচিত। এখন ডায়েট এবং লাইফস্টাইল, এটা সত্যি কথা বলতে মেল ফিমেল নির্বিশেষে অলমোস্ট সেম, সেম। এটা হুম, ইউনিভার্সাল হুম, অ্যাডভাইস। যদি বলেন ডায়েটের কথা, প্রথম কথা যে ফাইবার রিচ ফ্রুটস হুম, এবং ফাইবার রিচ ডায়েট খাওয়া উচিত। তার মানে হোল মিলস, হুম, গ্রেইনস, হুম, এগুলো অনেক বেশি খাওয়া উচিত। হুম, মিল্ড রাইস না খেয়ে হুম, ব্রাউন রাইস খাওয়া ভালো। মিল্ড সুগার না খেয়ে ব্রাউন সুগার খাওয়া ভালো, হুম। যেগুলোতে ফাইবারস ফাইবার অনেক বেশি। বেশি আছে। হুম, ঠিক সেমনি একই রকম কথা, ভেজিটেবলস এবং ফ্রুটস হুম, যত বেশি খাওয়া যায়, হুম। তত অ্যান্টি অক্সিডেন্ট শরীরে বেশি শরীরে আসে। প্রবেশ করবে। আমরা জানি হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যাবনর্মাল অক্সিডেশন অফ কোলেস্টেরল। হুম, আর্টারি ধমনির ভেতরে কোলেস্টেরলের প্লাক জমে, হুম, আস্তরণ হুম, জমে, হুম, তাতে অ্যাবনর্মাল অক্সিডেশন হয়, যার জন্য প্লাক রাপচার হয়ে হার্ট অ্যাটাক হয়। তো আমরা যত বেশি অ্যান্টি হুম, অক্সিডেন্টস হুম, দিতে পারবো, হুম, তত এই প্লাকগুলো স্টেবল থাকবে। এবং ফলমূল এবং শাকসবজি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টসের সব থেকে বড় সোর্স। কাজে আমরা যত বেশি শাকসবজি ফলমূল নিতে পারবো, তত নিজের হার্টকে ভালো রাখতে পারবো। 2 নম্বর হচ্ছে যে প্রকৃতি আমাদেরকে এই ফলমূল বা শাকসবজি যেভাবে দিয়েছে, হুম, আমরা যদি সেইভাবে খাই, হুম। সেটাই বেস্ট। মানে আপনি যত মডিফাই হ্যাঁ, করবেন, হ্যাঁ। তত এই অ্যান্টি অক্সিডেন্ট ভ্যালু নষ্ট হয়ে যায়। হুম, তার মানে আমি যদি একটা কমলা লেবুকে গোটা খাই, হুম, সেটা অনেক ভালো। হুম। আবার যদি সেই কমলা লেবুটাকে পিষে, রস করে, একটু প্রসেস নুন করে, মশলা মেখে সবকিছু যদি আমরা নুন খাই, মশলা মিশিয়ে খাই, হ্যাঁ, সেটা তার গুণ হারাবে। তার মানে পুষ্টিগুণটা নষ্ট প্রকৃতি হয়ে যাচ্ছে। যেভাবে দিচ্ছে, হুম, আমি সেইভাবে সেটাকে খাবো, তাতে অ্যান্টি অক্সিডেন্টস বেশি থাকে। আমি যদি ডিম খাই, তাহলে ডিম সেদ্ধ খাই, হুম, কিন্তু সেটাকেই যদি অমলেট করে হুম, নিই হুম, বা হুম, ফ্রাই হুম, করে হুম, নিই, হুম, তাহলে কিন্তু হুম। ডিমের গুণ চলে গেল। কিংবা যদি আমি কোনো ফল খাই, তাহলে আমি চেষ্টা করবো সেটাকে গোটা খাওয়ার। গোটা খাওয়ার জন্য হ্যাঁ। সেই ফলের রস করে, বা হুম, এই যে সব হুম, প্রসেস হুম, 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 প্রসেস জুস হুম, হুম, আসছে, হুম, হুম, এগুলোর মধ্যে কিন্তু কোনো বেনিফিট নেই। প্রসেস ড্রিঙ্কস, প্রসেস ফ্রুট জুস, হুম, এগুলোর মধ্যে কিন্তু অরিজিনাল ফলের সেই গুণ হুম, পাওয়া যায় না। তো কাজে দিস ইজ আ বিগ মেসেজ টু এভরিওয়ান, হুম, যে আমরা যে শাকসবজি বা ফলমূল খাচ্ছি, হুম, সেটা নেচার আমাদের যেভাবে দিচ্ছে, আমরা যেন সেইভাবে খাই। যদি আমরা হোল গ্রেনস খাই, তাহলে ফাইবার রিচ ফ্রুটস যেন, ফাইবার রিচ খাবার যেন খাই। হুম, রিগার্ডিং কুকিং অয়েল, তেল নিয়ে অনেকের অনেক হুম, প্রশ্ন হুম, হুম, থাকে। হুম, হুম। কি তেল খাবো? তো কি তেল খাবো, হুম, সেটাই। তো সর্ষের তেল কিন্তু খুবই ভালো। হুম, মানে আমরা দেখি হুম, রেশিও অফ স্যাচুরেটেড হুম। এবং আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি ফ্যাট। অ্যাসিড, যত বেশি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, হুম, তত সেটা হার্টের জন্য ভালো। ভালো। সর্ষের তেলে হুম, রেশিও অফ স্যাচুরেটেড, হুম, বিশেষ করে মোনো হুম, আনস্যাচুরেটেড আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রেশিও খুব অপটিমাল হুম, থাকে। হুম, হুম, কাজেই সর্ষের তেল যথেষ্ট ভালো। হুম, কাচ্চি ঘানি তেল বলে আমরা হুম, একটা কথা শুনি, হুম, হুম, এই কাচ্চি ঘানি ব্যাপারটা কি? হুম। কাচ্চি ঘানি হচ্ছে প্রসেসিং অফ দ্য অয়েল। আচ্ছা।
আমরা এই যে সর্ষে তো সিড থেকে পাওয়া যায়, দুভাবে এই সিডটাকে প্রসেস করা যায়, একটাকে বলে হট প্রসেসিং, একটা কোল্ড প্রসেস। একটাকে বলে কোল্ড প্রসেসিং। ঠিক বলেছেন। তো এই হট প্রসেসিং করলে সিডের অ্যান্টিঅক্সিডেন্ট গুলো নষ্ট হয়ে যায়, বেরিয়ে আর যায়। কোল্ড প্রসেসিং করলে সিডের অ্যান্টিঅক্সিডেন্ট গুলো থাকে। যেটা একদম আগে প্রিমিটিভ এজে যেভাবে তেল বের করা তার হয়। মানে অয়েলকে সবসময় কোল্ড প্রসেসিং করে বের করা উচিত, নট বাই হট প্রসেসিং। সেটা আমরা জানি না যে কে কোন অয়েল কিভাবে তৈরি হচ্ছে, প্রসেসিং হচ্ছে। অলিভ অয়েল ইজ দ্য বেস্ট অয়েল, এখন সেটা বলা তো হয়। অনেক কস্টলি, অনেক কস্টলি, সর্ষের তেল সেই তুলনায় যথেষ্ট ভালো। এছাড়াও যেগুলো ভেজিটেবল অয়েল আছে, রাইস ব্র্যান অয়েল আছে, সোয়াবিন অয়েল আছে, সানফ্লাওয়ার অয়েল আছে, এগুলোতেও আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে, কাজে আপনি নিতেই পারেন। দুধের ক্ষেত্রে ডাবল টোন ফ্যাট ফ্রি মিল্ক ইজ দ্য বেস্ট। মাছ খুবই ভালো জিনিস, মাছের তেল খুবই ভালো জিনিস, এটা অনেকে জানে না। আচ্ছা, মাছের তেল খাবো কি খাবো না, আচ্ছা আচ্ছা, মাছের তেল ইজ ভেরি গুড। আমরা তো অনেকে অ্যাভয়েড করি। হ্যাঁ, মাছের তেল খুব ভালো। আচ্ছা, শুধু একমাত্র চিংড়ি মাছ, কাঁকড়া, মানে এনিথিং দ্যাট ইজ ইনসাইড দ্য শেল, তাতে কোলেস্টেরল অনেক বেশি থাকে। আচ্ছা, তো কাজে চিংড়ি মাছ, কাঁকড়া জাতীয় প্রোডাক্টস এগুলো আমরা খাবো না। কিন্তু বাকি মাছ যেগুলো সমুদ্রের জলের মাছ বা মিষ্টি জলের মাছ, সবই আমরা খেতে পারি। চিকেন মাঝে মাঝে আমরা নিতে পারি, কিন্তু মাটন না নেওয়াই উচিত। মাটনে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি থাকে, কাজে মাটন না নেওয়াই উচিত। এছাড়া চিজ, বাটার, ঘি এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। অনেকে আমাকে এই প্রশ্নটা করেছে, ঘি খাবো না? ঘি তো অনেকে বলে খুব ভালো, বাঙালির ভীষণ প্রিয় একটা প্রিয় জিনিস, কিন্তু ঘিতেও কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। তবুও অল্প মাত্রায় ঘি বলা যায় যে ওই এইচডিএল কোলেস্টেরল, যেটা বেনিফিশিয়াল কোলেস্টেরল, সেটা নাকি ঘি কিছুটা বাড়ায় বলা হয়। তো সেদিক দিয়ে ঘিয়ের কিছুটা মাইনার বেনিফিট থাকতে পারে। অ্যালকোহল, ইটস এ বিগ ফ্যাক্টর। অ্যালকোহল নিয়ে বলবো যে অ্যালকোহলের অ্যাজ সাচ কোনো বেনিফিটস নেই এক্সেপ্ট রেড ওয়াইন, যেটার কিছু বেনিফিশিয়াল এফেক্টস আছে। বহু মানুষ আমার কাছে আসে, এসে বলে ডাক্তারবাবু আমি তো রিসার্চ ইয়েতে পড়েছি, গুগলে পড়েছি যে রেড ওয়াইন ভালো, সেই জন্য আমি এটা নিই। তো আমি বলি রেড ওয়াইন তো সব ওয়াইনের ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা শুধু রেড ওয়াইনের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের দেশে তো সেই কন্ট্রোল থাকে না, তারপরে সেটা সব ওয়াইনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যায়। তো রেড ওয়াইন যদি পরিমিত মাত্রায় নেওয়া যায় তাহলে সেটা গুড কোলেস্টেরলকে বাড়ায় বলা হয়, কিন্তু আদারওয়াইজ অ্যালকোহলের প্রচুর প্রচুর ব্যাড এফেক্টস আছে। অ্যালকোহল হার্টের পাম্পিং ফাংশন কমিয়ে দেয়, যেটাকে বলে অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি। অ্যালকোহল হার্টের যে ছন্দ সেটাকে নষ্ট করে দেয়, যেটাকে বলে এট্রিয়াল ফিব্রিলেশন। অ্যালকোহল লিভার এফেক্ট করে, সবাই জানে। অ্যালকোহল নার্ভসকে এফেক্ট করে, পেরিফেরাল নিউরোপ্যাথি করে। অ্যালকোহল ব্রেনকে এফেক্ট করে, আমাদের থিঙ্কিং প্রসেসকে এফেক্ট করে। কাজে অ্যালকোহলের ঘন্টাখানেক হাজারখানেক ব্যাড এফেক্টস আছে। কাজে যিনি অ্যালকোহল নেন না তিনি যেন নতুন করে আর রেড ওয়াইনের কথা ভেবে অ্যালকোহল শুরু না করে, সেটাই হচ্ছে মেসেজ। ধূমপান তো একটা রেগুলার বিষয় হয়ে দাঁড়িয়েছে মহিলাদের মধ্যে। সত্যি কথা বলতে আমি খুব অবাক লাগে, যেটা হয়তো আমরাও কলেজ লাইফে বা স্কুল জীবনে দেখিনি। এখনকার দিনে কলেজ গোয়িং, এমনকি স্কুল গোয়িং মেয়েদের মধ্যেও স্মোকিং এর প্রবণতা অনেক অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু এটাই মেসেজ বলবো যে স্মোকিং এর কোনোই গুড এফেক্টস নেই, খারাপ ছাড়া কোনো কিছু ভালো নেই। স্মোকিং এ নিকোটিন ছাড়াও অনেক কার্বন মনোক্সাইড প্রোডাক্টস আছে, যেটা শরীরের বিভিন্ন অর্গানকে এফেক্ট করে, করোনারি আর্টারি ডিজিজের প্রবণতা বাড়িয়ে দেয়। এছাড়া শরীরের প্রত্যেকটা অন্তত প্রায় 10-12টা অর্গানকে এফেক্ট করে, এবং ক্যান্সারের অন্যতম প্রধান কারণ স্মোকিং। কাজে স্মোকিং এর কোনো রকমেরই ভালো এফেক্ট নেই, সেটা মানুষকে বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে অনেকে বলেন যে আমার অভ্যাস হয়ে গেছে, আমি বেরিয়ে আসতে পারছি না। সেক্ষেত্রে বলবো মোস্ট ইম্পর্টেন্ট ইজ উইল পাওয়ার। মনের জোর না বাড়াতে পারলে স্মোকিং থেকে বেরিয়ে আসা সম্ভব না, এটাই আমার মনে হয়। স্মোকিং থেকে বেরিয়ে আসতে গেলে ইউ হ্যাভ টু টেক আ ওয়ান ডে ডিসিশন, মানে আপনাকে একদিনে বন্ধ করতে হবে। আপনি যদি গ্র্যাজুয়ালি স্মোকিং কমান, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটা ফেইলিয়ার হয়। আমি যদি মনে করি আজকে বন্ধ করব তো আজ থেকে, এখন থেকেই, তবেই সেটা পসিবল। সেই সব ক্ষেত্রে দেখা গেছে সাকসেস রেট অনেক অনেক বেশি। এবং স্মোকিং থেকে বেরিয়ে আসার জন্য যদি কারো উইথড্রয়াল সিমটমস হয়, সেটাকে অ্যাড্রেস করার জন্যও এখন অনেক অনেক থেরাপি বেরিয়েছে, যেমন নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, এটা একটা বড়ভাবে এসছে এখন। এছাড়া কিছু কিছু মেডিসিনস বেরিয়েছে, ড্রাগস বেরিয়েছে। আপনারা যদি কোনো চেস্ট স্পেশালিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যান তাহলে তারা এই নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি ইউজ করে। তো কাজে স্মোকিং থেকে বেরিয়ে আসার কিন্তু এখন অনেক অনেক পথ বেরিয়েছে। আমি একটা খুব সুন্দর
স্লাইড দেখেছিলাম, হুম। সেই স্লাইডটা আমি বলবো যে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর স্মোকিং সিগারেট, দ্যাট ইজ নট ট্রু, অ্যাকচুয়ালি সিগারেট ইজ স্মোকিং ইউ। সো অ্যাকচুয়ালি দ্যাট ইজ ট্রু, যে সিগারেট আপনাকে স্মোক করে দিচ্ছে, আপনি ভাবছেন আপনি সিগারেটকে স্মোক একদমই তাই, করছেন। একদমই সো তাই। দ্যাট ইজ দ্য বিগেস্ট মেসেজ, অ্যাকচুয়ালি সিগারেট ইজ মেকিং স্মোক অফ আস। আচ্ছা, আরো একটা জিনিস আমার মনে পড়লো, সেটা হচ্ছে এখনকার ফিমেলরা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের রাত জেগে কাজ করতে হয়, ঠিক মতন ঘুম হয় না। তো এটাকে তারা কি করে ম্যানেজ করতে পারে? কারণ আপনি আগেও বলেছেন যে স্ট্রেস এবং ল্যাক অফ স্লিপ একটা হার্টের অসুখের একটা বড় কারণ। হুম। তো যেহেতু এখন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলিতে সব ছেলে মেয়েরা কাজ করছে, হুম। বিশেষ করে মেয়েরা, হুম। তো তারা এটা কি করে ম্যানেজ করবে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। মানসিক স্ট্রেস, হুম। বিশেষ করে স্ট্রেস ইন প্রফেশনাল প্লেস, এটা এখন একটা বড় কারণ হার্টের অসুখ হওয়ার। এবং এটা একদম গবেষণা করে দেখা গেছে যে ফিজিক্যাল স্ট্রেস থেকে মেন্টাল স্ট্রেস হার্টের ওপর অনেক বেশি প্রভাব ফেলে। স্টাডি করে দেখা গেছে যে ফিজিক্যাল স্ট্রেস, ধরুন অ্যানিমেলস এর উপর স্টাডিগুলো করা হয়েছে, দেখা গেছে যে দুটো ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে, একটা ইঁদুরকে ফিজিক্যাল স্ট্রেস দেওয়া হয়েছে এবং আরেকটা ইঁদুরকে কোনোভাবে মানসিক স্ট্রেসে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে মানসিক স্ট্রেসে তার হার্ট রেট, তার ব্লাড প্রেশার অনেক বেশি বাড়ছে কম্পেয়ার টু এ ফিজিক্যাল স্ট্রেস। তার মানে মেন্টাল স্ট্রেসে শরীরের ভেতরে কতগুলো আপদকালীন হরমোন বেরোয়, এই হরমোনগুলো ক্ষতিকারক। একটা হচ্ছে অ্যাড্রিনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন, আরেকটা হচ্ছে কর্টিসল। এগুলো হলো আপদকালীন হরমোন। এই হরমোনগুলো মেন্টাল স্ট্রেসের সময় বেরোয় এবং এরা হার্ট রেট বাড়িয়ে দেয়, এরা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, এরা ব্লাড সুগার বাড়িয়ে দেয়, এবং এরা ওই যে ক্ষতিকারক কোলেস্টেরল যেটা করোনারি আর্টারির ভেতরে জমে, তার রাপচার, মানে তাকে ফাটিয়ে দেয়, সোজা কথা হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়িয়ে দেয়। তো মেন্টাল স্ট্রেস থেকে রিলিফ করার উপায়টা, ইট ইজ নট অ্যান ইজি জব। প্রথম কথা, মানে আমি নিজেকে কিভাবে শান্ত করব, এটা কিন্তু অনেকটাই নিজের ওপরও নির্ভর করে। প্রথম কথা, মানে টু বি হ্যাপি ফ্রম ইনসাইড, টু ফিল হ্যাপি ফ্রম ইনসাইড। একদম। বাইরের কোনো কিছু আমাকে ভালো করতে পারে না যতক্ষণ না আমি নিজে ফিল করি আমি ভালো আছি। একদমই। কোনো এক্সটার্নাল ফ্যাক্টর আমাকে খুশি করতে পারে না জীবনে। প্রথম কথা, মানুষটাকে মনে রাখতে হবে যে আমি যে পরিস্থিতিতেই থাকি আমি ভালো আছি এবং আমাকেই নিজেকে ভালো রাখতে হবে। দিস আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখনকার সোসাইটিতে নেই। এটা একটা গতিশীল সমাজ হয়ে গেছে, আমরা সবাই দৌড়চ্ছি একটা টার্গেটের পেছনে। কি টার্গেট সেটাও যে খুব একটা জানি সেটাও খুব ক্লিয়ার না, কিন্তু উই আর অল রানিং। সেটা আমিও রান করছি, আপনিও রান করছেন, সবাই করছি, এবং নিজেদেরকে এই মেন্টাল স্ট্রেসে ফেলছি। তো কাজেই রিল্যাক্সেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেজ সোসাইটি। আমরা আমাদের কর্মজীবনের বাইরে গিয়ে সত্যি কি কোনো কিছু করছি না? একদমই না। আমরা কি কোনো গল্পের বই পড়ি, বা অফ টাইমে কোনো একটা সেই পুরোনো আমলের একটা মুভি দেখি, বা কোনো একটা গান শুনি, বা যোগা, রিল্যাক্সেশন এক্সারসাইজ সেগুলোও কিছু করি? এগুলো কোনোটাই আমরা করি না। সত্যি কথা বলছি, আমরা মোবাইলে রিল ঘাটা ছাড়া এখন আমরা সত্যি কিছু করি না। আমরা খুব বেশি মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি, এবং এই মোবাইল আরেকটা স্ট্রেসের কারণ, কারণ প্রতিনিয়ত মেসেজ আসছে এবং কোনো না কোনো ভাবে আমাদেরকে সেটা স্টিমুলেট করছে। তো কাজেই প্রথম কথা, স্ট্রেস থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মোবাইলটাকে সরিয়ে রাখা উচিত। একটা সময় পরে আর মোবাইল দেখবো না। একটা মোবাইল ফ্রি টাইম হওয়া উচিত প্রত্যেকের। ইয়েস, মোবাইল ইন্টারনেট ফ্রি টাইম হওয়া উচিত, যখন আমি ওই সময়টা আমার পুরোটাই এক্সক্লুসিভলি নিজে কিভাবে ভালো থাকবো সেই কথা ভাববো। সেটা চুপচাপ বসে থাকা হতে পারে, সেটা মেডিটেশন হতে পারে, সেটা যোগা হতে পারে, সেটা একটা গান শোনা হতে পারে, সেটা একটা গল্পের বই হতে পারে, সেটা একটা মুভি দেখা হতে পারে, যা কিছু হতে পারে। বাট দিস টাইম ইজ এক্সক্লুসিভলি ফর মাইসেলফ বিসাইডস মাই প্রফেশন। প্রফেশনের বাইরে গিয়ে এই সময়টা ইউজ করা খুব দরকার, না হলে কিন্তু এই স্ট্রেস থেকে বেরিয়ে আসা সম্ভব না। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি ভালো আছি এই ফিলিংটা আসা দরকার, যে বাইরের কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা ফ্যাক্টরস cannot control my happiness unless I feel happy from inside. একদমই তাই, সেটাই। তো কাজে মেডিটেশন, যোগা নিশ্চয়ই ভূমিকা আছে, কিন্তু নিজেকে সেলফ ট্রেনিং করাটা খুব দরকার, নিজের মনকে। আই থিংক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে? আজকের এই যে আলোচনা হলো তার থেকে বার্তা একটাই, সেটা হচ্ছে যে আমরা তথাকথিত যে রিস্ক ফ্যাক্টরস গুলো জানি, লিঙ্গ নির্বিশেষে, পুরুষ মহিলা নির্বিশেষে, এই যে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল,
অল্টার্ড লাইফস্টাইল, স্মোকিং, অ্যালকোহল, ওবেসিটি, এই যে কনভেনশনাল রিস্ক ফ্যাক্টরস গুলো আছে, এর বাইরেও মহিলাদের ক্ষেত্রে এমন কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যেগুলো তাদের হার্টের অসুখের প্রবণতা বাড়িয়ে দিতে পারে। এটা প্রথম মেসেজ টু দ্য সমাজ, এটা আমরা জানি না। মহিলাদের ক্ষেত্রে কিছু ইউনিক অসুখ আছে যেটা গর্ভাবস্থার সঙ্গে রিলেটেড হতে পারে। কাজে গর্ভাবস্থার পরে পরবর্তী সময়ে মহিলাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, বডি ওয়েট, ইসিজি, ইকো এবং আনুষঙ্গিক ব্লাড টেস্ট সব করা উচিত গর্ভাবস্থার পরে, অন্তত তার নেক্সট 4-5 ইয়ার্স। কারণ এই যে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এই অসুখগুলো কিন্তু গর্ভাবস্থার পরে আস্তে আস্তে ডেভেলপ করে। 2 নম্বর বলেছি যে গর্ভাবস্থার পরে এমন কিছু কিছু অটোইমিউন অসুখ আছে যেটা মহিলাদের শরীরে আসতে পারে, সেটাও দেখতে হবে। 3 নম্বর বলবো যে মেনোপজ। মেনোপজের সময়ে, ওই সময় অনেক মেনোপজাল সিমটমস হয়, সেগুলো ট্রিট করব কি করব না, আপনাকে সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে অ্যাডভাইস নিতে হবে। কারণ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা মেনোপজের থেরাপি, সেটার সঙ্গে কিন্তু হার্টের অসুখের প্রবণতার একটা সম্পর্ক আছে। 4 নম্বর হচ্ছে যাদের প্রিম্যাচিওর সার্জিক্যাল মেনোপজ হচ্ছে, অল্প বয়সে ইউটেরাস ওভারি বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে মনে রাখতে হবে যে হার্টের অসুখের প্রবণতা তাদের মধ্যে অনেক অনেক বেশি। যারা অল্প বয়সে উইডো হয়েছেন, জানবেন তাদের মধ্যে হার্টের অসুখের প্রবণতা অনেক অনেক বেশি। আচ্ছা, যেসব মহিলারা ডিপ্রেসড, ক্রনিক্যালি ডিপ্রেসড, ডিপ্রেশনের ওষুধ খান, তাদের মধ্যে হার্টের অসুখের প্রবণতা অনেক অনেক বেশি। আচ্ছা, এই যে মহিলা স্পেসিফিক ইউনিক রিস্ক ফ্যাক্টরস, এগুলো সম্বন্ধে আমাদের সচেতনতা অনেক কম। সেই জন্য আজকে আমেরিকা, ইউরোপে নতুন নতুন স্কোরিং সিস্টেম বের হয়েছে, আচ্ছা, যেটা আমাদের দেশে এখনো নেই। আচ্ছা, আমাদের দেশে হার্টের অসুখকে রিস্ক করার জন্য একটা স্কোর আছে, যেটা অনেকে জানে, ফ্র্যামিংহাম রিস্ক স্কোরিং। এটা দিয়ে আমরা রিস্ক করি যে তার হার্টের অসুখের প্রবণতা কতটা, কিন্তু কোনো মহিলা স্পেসিফিক স্কোরিং নেই। আচ্ছা, ইউরোপে, আমেরিকাতে নতুন স্কোরিং সিস্টেম এখন ডেভেলপ করেছে, এটাকে বলে স্কোর 2। আচ্ছা, তার মানে যে কোনো মহিলা আসছে, তার সমস্ত কনভেনশনাল রিস্ক ফ্যাক্টরস এবং তার ফিমেল স্পেসিফিক রিস্ক ফ্যাক্টরস গুলোকে একসাথে করা হচ্ছে, চার্টে ফেলে ধরা হচ্ছে, স্কোর দেখা হচ্ছে, এবং তার হার্টের অসুখের প্রবণতা কতটা আছে সেটা তাকে অ্যাডভাইসে দেওয়া হচ্ছে। কাজে এটা একটা ইউনিক সিস্টেম যেটা এখন পাশ্চাত্য দেশে এসছে, হয়তো আমাদের এখানেও কয়েক বছরের মধ্যে আসবে। তো কাজে শেষ পর্যন্ত মেসেজ একটাই, যে মহিলাদের ক্ষেত্রে হার্টের অসুখের প্রবণতার ক্ষেত্রে কনভেনশনাল রিস্ক ফ্যাক্টরস এর বাইরে গিয়ে উকি দিতে হবে, আরো অনেক বেশি তাদের সম্বন্ধে জানতে হবে, তবে হয়তো আমরা তাদের প্রতি সঠিক শ্রদ্ধা দেখাতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, আশা করি আপনারা উপকৃত হবেনই। আর মহিলাদের হার্টের যত রকম অসুখ আছে এবং যে সমস্ত কারণ আছে, সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে পারেন। আর স্যারের সঙ্গে যদি আপনাদের কোনো রকম প্রয়োজন পড়ে যোগাযোগ করবার, তাহলে তার একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, সকল মায়েদের আমার প্রণাম।